সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে আমাদেরকে সকলকে সুস্বাগত। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের লাস্ট অধ্যায়ের লাস্ট লেকচার, অর্থাৎ অধ্যায় 16 শেষ লেকচার আজকে। এর পরবর্তীতে আমরা আবার প্রথম দিকে রিভিশনে চলে যাব, নৈর্ব্যক্তিক এবং প্রশ্নোত্তর পড়বে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান দেশ তথা বর্তমান বিশ্বে একটি বহুল আলোচিত বিষয়, যে বিষয়টা আমাদের সকলেরই অনেক বেদনাদায়ক এবং কষ্টদায়ক। সে বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্নীতি। অর্থাৎ আজকে শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্ব আজকে দুর্নীতির দায়ে ভারাক্রান্ত। এই দুর্নীতি সুস্থ মানুষকে, সুস্থ ব্যক্তিত্বকে, সুস্থ মস্তিষ্ককে বিকৃতি করে দিচ্ছে। দুর্নীতির দায়ে আজকে মানুষ তাদের অপকর্মের ফল জেল হাজতে ভোগ করতেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা যখন পড়ালেখার পাঠ শেষ করে কোনো কর্মে লিপ্ত হবা, তখন অবশ্যই তোমরা এই দুর্নীতি থেকে সোচ্চার থাকবা এবং দুর্নীতি যেন তোমাদের কাছে ঘেঁষে না আসতে পারে সেদিকে অবশ্যই সতর্ক থাকবা এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনার বিষয়বস্তুতে চলে যাই। অধ্যায় 16 আলোচ্য বিষয় দুর্নীতির ধারণা, অর্থাৎ দুর্নীতিটা আমরা কিভাবে আমাদের মাঝে আসলো সেই দুর্নীতির ধারণা নিয়ে আলোচনা করি। ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী কাজেই দুর্নীতি। অর্থাৎ দুর্নীতিটা কোনো ব্যক্তি থেকে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, কোনো ব্যক্তি থেকে গোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে, কোনো ব্যক্তি থেকে দেশের ক্ষেত্রে হতে পারে, ব্যক্তি থেকে তথা গোটা বিশ্বের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ দুর্নীতিটা আমাদের ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, বা বিভিন্ন রাজনৈতিক কলাকৌশল আমাদের ফলপ্রসূ করার জন্য এই দুর্নীতির দায়ে আমরা কি আক্রান্ত হতে পারি। তো সবাইকে আমাদের সোচ্চার থাকতে হবে। তাহলে যে কথাটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত কোনো কাজেই হচ্ছে দুর্নীতি। অর্থাৎ যেটা নীতি বহির্ভূত হবে সেটাই হচ্ছে দুর্নীতি, নীতি বর্জিত কাজ সেটাই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের দায়িত্বে অপব্যবহারকে বোঝায়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের আজকে রাষ্ট্রীয় কার্যে, প্রশাসনিক কাজে যে সমস্ত কর্তা ব্যক্তিগণ নিয়োজিত রয়েছে, সেই কর্তা ব্যক্তিগণ তাদের উপর সরকারের যে নিয়োজিত দায়িত্ব, সেই নিয়োজিত দায়িত্বটুকু যদি সঠিকভাবে পালন না করে, তাদের দায়িত্বের অপব্যবহার করে এবং সেই তার প্রশাসনিক ক্ষমতাকে অপব্যবহার করে এবং অবৈধ পন্থায় টাকা উপার্জন করতে থাকে, অবৈধ পন্থা অবলম্বন করে, তখন কিন্তু সেই কাজটাই হচ্ছে দুর্নীতি। এবং এই দুর্নীতি থেকে আমাদেরকে সকলকে সোচ্চার থাকতে হবে। সাধারণত ঘুষ, স্বজনপ্রীতি, বল প্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জনকে দুর্নীতি বলে। অর্থাৎ যে কথা আমি আগেই বললাম সেটা হচ্ছে, প্রশাসনিক কাজে বা বিভিন্ন দাপ্তরিক কাজে যে সমস্ত কর্তা ব্যক্তিগণ নিয়োজিত রয়েছে, সেই কর্তা ব্যক্তিগণ যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, তার দায়িত্বটাকে অপব্যবহার করে এবং তারা সেই ক্ষমতা দেখিয়ে কোনো ঘুষ, ভয়ভীতি প্রদর্শন করে, কোনো টাকা পয়সা আত্মসাতের চেষ্টা করে, তখন কিন্তু সেটাই হচ্ছে দুর্নীতি। অর্থাৎ দুর্নীতি কখনো কি ভালো কাজে আসে না। দুর্নীতি সবসময় মানুষকে সবসময় তার খারাপ পর্যায়ের দিকে নিয়ে যায়।
কখনো মানুষকে, মানুষের ব্যক্তিত্বকে সঠিকভাবে পরিচালিত করতে পারে না। যে ব্যক্তি আজকে দুর্নীতি পর্যায়ে পড়ে যাবে, সে ব্যক্তি আস্তে আস্তে তার মানসিক বিকৃতি হারাবে এবং সে আস্তে আস্তে আরো দিনে দিনে তার দুর্নীতির যে চরম পর্যায়ে, সেই চরম পর্যায়ে পৌঁছে যাবে। চরম পর্যায়ে পৌঁছে লাভ কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? চরম পর্যায়ে পৌঁছে কোনো লাভ নাই। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের দিকে যদি আমরা খেয়াল রাখি, তাহলে দেখা যাচ্ছে কি দুর্নীতি করে অনেক টাকা পয়সা অর্জন করছে, কোটি কোটি টাকা হাসিল করেছে, কিন্তু একদিন সে ধরা পড়ে, সকল সম্পদ, স্থাবর অস্থাবর সম্পদ তার কি বাজেয়াপ্ত করা হয়, সকল সম্পদ সরকারি কোষাগারে জমা হয়। তাহলে সেই ব্যক্তিটা দুর্নীতি করে যে এত টাকা পয়সা অর্জন করলো, সেই দুর্নীতি করে এত টাকা পয়সা অর্জন করে লাভটা কি? তাহলে অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কেউ দুর্নীতি করবো না এবং দুর্নীতি থেকে আমরা সবসময় কি সোচ্চার থাকবো। অবৈধ সুযোগ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। অর্থাৎ এখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় কাজে যে সমস্ত কর্তা ব্যক্তিগণ, প্রশাসনিক কাজে যে সমস্ত কর্তা ব্যক্তিগণ নিয়োজিত রয়েছেন, সেই ব্যক্তি যদি দায়িত্বে অবহেলা করে, সে দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, দায়িত্ব অবহেলা করে ওই কাজটার থেকে কিছু বাড়তি সুযোগ সুবিধা আদায় করতে চায় এবং ইচ্ছাকৃতভাবে সেটা করতে চায়, সেই কাজটাও কিন্তু দুর্নীতি। দুর্নীতির সাথে যুক্ত থাকে পেশা, ক্ষমতা, পদবি, স্বার্থ, নগদ অর্থ, বস্তু সামগ্রী প্রভৃতি। অর্থাৎ যে ব্যক্তিটা তার ক্ষমতাকে কাজে লাগিয়ে, তার পদবিকে কাজে লাগিয়ে, তার স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকমের তোমার টাকা পয়সাও, নগদ টাকা পয়সাও ঘুষ নিতে পারে, বিভিন্ন রকমের বস্তু সামগ্রীও নিতে পারে, বা বিভিন্ন ধরনের উপঢৌকন সে নিতে পারে। এই বিষয়গুলো কিন্তু সবই কি দুর্নীতির পর্যায়ে। তাহলে এই নগদ অর্থ, বস্তু সামগ্রী এই সে ব্যক্তিটা যে অর্জন করতেছে, এটা সে কিভাবে অর্জন করতেছে? এটা সে তার ওই ক্ষমতাটাকে, তার পদবিটাকে ব্যবহার করে। দুর্নীতির মাধ্যমে কাউকে না কাউকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এই অপরাধের প্রকৃতি ও কলাকৌশল আলাদা। এই কাজে দৈহিক শ্রমের চেয়ে ধৃত ও বুদ্ধির প্রয়োজন বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? যে আসলে যে ব্যক্তিটা দুর্নীতি করবে, সেই ব্যক্তিটা কিন্তু অনেক চালাক এবং তাকে শারীরিক শ্রমের চেয়ে মানসিক শ্রমটা বেশি খাটাতে হয়। দুর্নীতি কিন্তু সবাই করতে পারে না। দুর্নীতির জন্য তো আলাদা একটা কি মেধা থাকা দরকার, যে মেধাটা সবাই কাজে লাগাতে পারে না। যার জন্য বলা হচ্ছে যে ব্যক্তি দুর্নীতি করবে, সেই ব্যক্তি কখনোই ওই দৈহিক শ্রমের চেয়ে সবসময় কি মানসিক শ্রমটা তার বেশি হয়ে থাকে এবং সে ব্যক্তি অত্যন্ত চালাক এবং তার যে বুদ্ধির প্রয়োজনটা অনেক বেশি হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করবো দুর্নীতির কারণ, অর্থাৎ দুর্নীতি মানুষ কেন করে থাকে। আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে মানুষ আসলে কখনোই পাপী হয়ে জন্মগ্রহণ করে না। মানুষ জন্মগ্রহণ করার পরে, এই পৃথিবীতে আসার পরে পাপ কাজে লিপ্ত হয়ে যায়। যার জন্য গানে বলা হয় যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো আমরা দুর্নীতিকে ঘৃণা করব। যে ব্যক্তিটা দুর্নীতিতে জড়িয়ে পড়ল তাকে নয়। কেননা আমাদের সমাজে পারিপার্শ্বিক অবস্থা, আমাদের পারিবারিক যে অবস্থা, সেই পারিবারিক অবস্থা থেকে, সামাজিক অবস্থা থেকে, রাষ্ট্রীয় অবস্থা থেকে আমরা কিন্তু কোনো না কোনো ব্যক্তি দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তা আমরা এখন দেখব যে দুর্নীতি মানুষ কেন করে বা দুর্নীতির কারণগুলো কি। সুপ্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো, বাংলাদেশে দুর্নীতির কারণ বহুবিধ। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে দুর্নীতির কারণ নাই, কারণটা হচ্ছে বহুবিধ। এক ধরনের কারণ নয়, অনেক রকমের কারণ থাকতে পারে। মূলত লোভ ও উচ্চাভিলাষী মনোভাব ব্যক্তিকে দুর্নীতি পরায়ণ করে তোলে। তো সবচেয়ে এখানে যেটাকে নজর দেওয়া হচ্ছে, যেটাকে জোর দিয়ে বলা হচ্ছে, মূলত মানুষের উচ্চাভিলাষী মনোভাবটাই দুর্নীতির প্রথম কি কারণ। এটাকেই বলা হচ্ছে মানুষের উচ্চাভিলাষী মনোভাবটাই হচ্ছে দুর্নীতির প্রধান কারণ। কারণ মানুষের উচ্চাভিলাষী মনোভাবের কারণেই মানুষ আজকে দুর্নীতিতে জড়িয়ে পড়তেছে। উচ্চাভিলাষী মন আমাদের সকলটাই কি পরিত্যাগ করতে হবে। অনেক চাকরিজীবী দুর্নীতির আশ্রয় নিয়ে অতিরিক্ত আয়ের চেষ্টা করে। অর্থাৎ অনেক চাকরিজীবী যেখানে বলা হচ্ছে যে মানুষের যদি মন উচ্চাভিলাষী থাকে, তার যে চাকরির যে মাসিক যে স্যালারি, তার সেই মান্থলি স্যালারিতে যদি তার ব্যয়ভার সম্ভব না হয়, সে যদি উচ্চাভিলাষী হয়ে থাকে,
তখন কিন্তু মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। কেননা তার এই উচ্চাভিলাষী মনটাকে তার পরিচালনা করার জন্য তার যে মান্থলি স্যালারি, সেই স্যালারিতে তাদের চলছে না, এজন্য মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এবং এই জন্যই মানুষ কিন্তু অতিরিক্ত আয়ের চেষ্টা করে। আর অতিরিক্ত আয়ের যখন চেষ্টা করবে, অতিরিক্ত আয়টাই হচ্ছে দুর্নীতির আয়। তারা ফাইলের কাজের বিনিময়ে ঘুষ, বকশিস, কমিশন, চা নাস্তা বাবদ খরচ, দ্রব্য সামগ্রী প্রভৃতি আদায় করে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যখন রাষ্ট্রীয় কাজের জন্য মানুষকে কোনো না কোনো কাজের জন্য বিভিন্ন দাপ্তরিক অফিসে যেতে হয়, প্রশাসনিক অফিসে যেতে হয়, তখন দেখা যাচ্ছে যে আমার যদি কাজটা বা অন্য কারো কাজটা যদি সেই ব্যক্তিটা, যে ব্যক্তির কাছে আমি গিয়েছি কাজটা করার জন্য, সেই ব্যক্তিটা যদি আমার ফাইলটা আটকে দিয়ে থাকে, সেই ব্যক্তি যদি আমার কাজটা সঠিকভাবে পালন করে না থাকে, অবহেলা করে থাকে, তাহলে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে ওই ব্যক্তিটা আমাদের কাছ থেকে কিছু চাচ্ছে, যে আসলে এটা এমনি এমনি পার হবে না। অর্থাৎ সেই আমার কাছ থেকে যে আদায় করতে চাচ্ছে, অতিরিক্ত আয়ের চেষ্টা করতে চাচ্ছে, এটাই কিন্তু দুর্নীতি। এখানে বলা হচ্ছে যে ঘুষ, বকশিস, কমিশন, চা নাস্তা বাবদ খরচ। অনেকে বলে থাকে যে বাবু চা নাস্তা বাবদ খরচ দেবেন না, অফিস খরচ দেবেন না, এগুলোই কিন্তু দুর্নীতি। অর্থাৎ এগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, এগুলো আমরা কখনোই মেনে নেব না। বাসা দাপ্তরিক ফাইল আটকিয়ে ঘুষ গ্রহণ করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত কর্তা ব্যক্তিগণ এসব কাজে নিয়োজিত থাকে, তখন তারা কি করে, ওই কাজকর্মের ফাইলটা আটকিয়ে দিয়ে থাকে। দাপ্তরিক ফাইলটা আটকিয়ে তারা অতিরিক্ত ঘুষ নেওয়ার চেষ্টা করে, অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করে, যে আপনি কিছু দেন তাহলে আপনার ফাইলটা পার হবে। আবার অনেক সময় অফিসে প্রধান কর্তার টেবিলে দীর্ঘদিন নানা কারণে ফাইলবন্দি হওয়ার কারণে অধস্তন কর্মচারী এই সুযোগ গ্রহণ করে। এক্ষেত্রে ফাইলবন্দি করাও দুর্নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনায় বুঝতে পারলাম, যদি কোনো দাপ্তরিক কাজে দীর্ঘদিন ধরে কোনো ফাইল আটকিয়ে থাকে, দীর্ঘদিন ধরে কোনো ফাইল কাজের জন্য পড়ে থাকে, টেবিলে জমা পড়ে থাকে, সেটা কার কাছে? ঊর্ধ্বতন কর্তার কথা বলা হচ্ছে। অর্থাৎ যে দাপ্তরিক অফিসে আমরা গিয়েছি, সেই দাপ্তরিক অফিসে যদি ঊর্ধ্বতন কর্মকর্তার টেবিলে ওই ফাইল বন্ধ থাকে, তখন কি করে ওই অধস্তন কর্মচারীরা কি করে এই সুযোগটা গ্রহণ করে থাকে, যে ফাইলটাকে পার করিয়ে দেওয়ার জন্য তারা সেই ফাইলের যে মালিক, যে কাজের জন্য গিয়েছে, সেই মানুষকে বোঝাতে চায় যে এটা ছাড়ের কাছে আটকা পড়ে আছে, এই ফাইলটাকে পার করতে গেলে আমার এত টাকা খরচ লাগবে, অফিস খরচ লাগবে, কমিশন লাগবে, চা নাস্তা খরচ লাগবে। এটাই কিন্তু দুর্নীতি। আর এই দুর্নীতিটা যখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই ফাইল বন্দি হয়ে আটকা পড়ে, তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তার অধস্তন কর্মচারীরা এই সুযোগটা গ্রহণ করে। এখানে আরো বলা হচ্ছে, পরিবারের সদস্যদের অধিক চাহিদা অনেক সময় উপার্জনকারীকে দুর্নীতি করতে বাধ্য করে। এখন এখানে বলা হচ্ছে যে পরিবারের সদস্যদের যদি চাহিদা বেশি থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে একটা পরিবারে 5 সদস্য বিশিষ্ট পরিবার, সেই পরিবারে উপার্জনকারী ব্যক্তি একজন। সেই একজন ব্যক্তির ক্ষেত্রে যদি ওই 5 সদস্য বিশিষ্ট ব্যয় নির্বাহ করতে হয়, ধরা যাক সেই ব্যক্তির মান্থলি স্যালারি হচ্ছে 20,000 টাকা। এখন দেখা যাচ্ছে যে 20,000 টাকায় তার ওই পরিবারের 5 জন সদস্যের ব্যয়ভার সঠিকভাবে নির্বাহ হচ্ছে না। কি কারণে? ওই পরিবারের যে 5 জন সদস্য রয়েছে, এই 5 জন সদস্যের উচ্চাভিলাষী মনের কারণে তখন এই কর্তা ব্যক্তিকে, তখন এই উপার্জনকারী ব্যক্তিকে কি করতে হয়? অতিরিক্ত আয় করতে হয়, অতিরিক্ত উপার্জনের চেষ্টা করতে হয়, তখন সে কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এজন্য বলা হচ্ছে পরিবারের সদস্যদের কারণেও মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। দেশে একদিকে কর্মসংস্থানের অপূর্ণতা এবং অন্যদিকে ব্যাপক বেকারত্ব, এই পরিস্থিতিতে যুব সমাজ যে কোনো চাকরির প্রত্যাশায় বিপুল পরিমাণ ঘুষ দিতে বাধ্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বাংলাদেশ, যদিও বাংলাদেশ আমাদের এখন উন্নয়নশীল দেশ বা মধ্যমায়ের দেশের দিকে ধাবিত হচ্ছে, তথাপিও আমাদের জন্য এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে দিন দিন বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী অনার্স ডিগ্রি নিয়ে বের হচ্ছে, কিন্তু যেসব শিক্ষার্থী আজকে শিক্ষিত হয়ে বাড়ি ফিরতেছে, সেসব শিক্ষার্থীকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছে না। এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় এই যে প্রতি বছর যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে, সেই উচ্চশিক্ষা নিয়ে বের হওয়ার পর তারা
হতাশায় হবে যে আমি কি করে একটা চাকরি পাবো, কি করে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে আমি সঠিকভাবে পরিচালিত করব। তখন সেই ব্যক্তি কি করে, সেই ছেলেটা বা সেই মেয়েটা কি করে, বা তার পরিবার কি করে, তার পরিবার চায় যে আমার ছেলেটাকে চাকরির জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে হলেও চাকরিটা আমার নেওয়া প্রয়োজন। এজন্য কিন্তু আমাদের এই চাকরির অপ্রতুলতার কারণে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু আজকে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে সমাজ ব্যবস্থার অর্থ সম্পদ বেশি, সেই মর্যাদার মাপকাঠিতে উঁচু স্তরে বলে অনেকে ধারণা। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের যে আমাদের সমাজ ব্যবস্থার একটা প্রচলিত ধারণা আছে। সেই ধারণাটা কিরকম ধারণা? সেই ধারণাটা হচ্ছে এরকম যে যে ব্যক্তি সমাজে, অর্থাৎ সেই ব্যক্তি সমাজে উন্নত মাপকাঠিতে বিবেচিত হয় যে ব্যক্তির টাকা পয়সা ধন সম্পদ বেশি। কিন্তু সেই ব্যক্তিকে টাকা পয়সা ধন সম্পদ কিভাবে উপার্জন করলো সেটা কিন্তু আজকে আমরা দেখি না। উদাহরণস্বরূপ যদি আমি বলি, দেখা যাচ্ছে একটা গ্রামে সুদখোর লোক, যেটাকে বলা দাদন ব্যবসায়ী, সুদখোর লোক সুদের ব্যবসা করে লাখ লাখ টাকা কামিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। আর একজন স্কুল মাস্টারের কথা যদি আমরা চিন্তা করি, স্কুল মাস্টার সৎ পথে তার মাসিক যে স্যালারি 20,000 টাকা আয় করে তার সংসারের সদস্যদের প্রয়োজন মিটিয়ে তার সাধারণভাবে দিন যাপন করতে পারে। কিন্তু আর ওই অপরদিকে যে সুদখোর ব্যক্তিটা, এই সুদখোর ব্যক্তিটা সুদের টাকা খাটিয়ে সে যে কোটিপতি হলো, কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় তাদের চেয়ারটাই আগে নেই। কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা আসলে কখনোই সঠিক নয়। আমাদের শিক্ষিতের যে মানদণ্ড, শিক্ষার যে মানদণ্ড, আমাদের কি অবশ্যই কি ওই শিক্ষককে আগে মর্যাদা দেওয়া দরকার, শিক্ষককে আগে চেয়ারটা দেওয়া দরকার। কেননা সে সৎ পথে উপার্জন করে তার পরিবারের প্রয়োজন মেটাচ্ছে, এবং সৎ পথে উপার্জন করে, শুধু সৎ পথে উপার্জন করে তার পরিবারের প্রয়োজন মেটাচ্ছে না, সে কি করতেছে, আরো স্কুলে 100 200 500 ছেলে মেয়েকে পড়ালেখা শেখাচ্ছে, এবং সে দেশ পরিচালনার জন্য, জাতি গঠনের জন্য অপরিহার্য ভূমিকা পালন করতেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আসলে আমাদের সমাজের যে মানদণ্ড, যে টাকায় ধন সম্পদ বেশি হলে সেই ব্যক্তি উঁচু, এটা আমাদেরকে এই ধারণাটাকে ভাঙতে হবে, এই ধারণাটাকে ভুল প্রমাণিত করতে হবে। তাই মর্যাদা ও প্রতিপত্তি লাভে ধন সম্পদ সংগ্রহ ও অধিক ধনী হবার আশায় অনেকে দুর্নীতির আশ্রয় নেয়। যে কথাটা একটু আগেই বললাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আসলে যদি আমাদের সমাজের উচ্চ স্তরের বা মানদণ্ডের যদি আসল মাপকাঠি হয় টাকা পয়সা ধন সম্পদ, তাহলে তো মানুষ আজকে দুর্নীতিতে জড়িয়ে পড়বে। কেননা যে টাকা পয়সাই যদি একমাত্র মানদণ্ডের মাপকাঠি হয়, ধন সম্পদ যদি একমাত্র মানদণ্ডের মাপকাঠি হয়, তা সেই ব্যক্তি যদি সমাজের উচ্চ স্তরের ব্যক্তি হয়, তাহলে তো মানুষ আজকে দুর্নীতিতে জড়িয়ে পড়বে। এই কারণেই কিন্তু মানুষ আজকে তার টাকা পয়সা অর্জন করার জন্য, তার ধন সম্পদ বেশি করার জন্য বেশি বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়তেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে লক্ষ্য করো, রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অভাব, অগণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক ক্ষমতা দখল এবং রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা দুর্নীতি বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান বিশ্বায়নে আমাদের এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। আজকে যদিও আমরা দেখি, আমরা দেশ পরিচালনার জন্য, নির্বাচনের জন্য গণতন্ত্র হচ্ছে একটি আদর্শ রাজনৈতিক মতবাদ। তা আসলে আমাদের যে সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, আসলে কি আমরা সঠিক গণতন্ত্রের পথে পরিচালিত হচ্ছি, সেটা আমাদের এখন নজর দেওয়া দরকার। আসলে এখানে বলা হচ্ছে রাজনীতিতে যে সকল ব্যক্তি আজকে তার ক্ষমতা চরিতার্থ করার জন্য এবং সে নেতা হওয়ার জন্য, রাজনৈতিক নেতা হওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করে এবং অগণতান্ত্রিক মনোভাব পোষণ করে, তাহলে অগণতান্ত্রিক মনোভাব পোষণ করলে এবং যদি তার রাজনৈতিক চরিতার্থ সে নিজেকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন রকম দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক মতবাদ কখনোই কাম্য হতে পারে না। এই জন্য আমাদেরকে সবসময় আমাদের যে আদর্শ গণতন্ত্রের কথা বলা হয়েছে, সেই আদর্শ গণতন্ত্রের পথে যদি আমরা পরিচালিত হতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য সফল কাম হবে।
রাজনীতিতে দেশপ্রেমিক, যোগ্য এবং দক্ষ নেতৃত্বের অভাবও দুর্নীতির অনুকূল পরিবেশের সহায়ক। এখানে বলা হচ্ছে আজকে যে সকল ব্যক্তি, এখানে বলা হচ্ছে যে আসলে রাজনীতিকে আমরা সবসময় গালমন্দ করে থাকি, কিন্তু আমাদের এটা ভেবে দেখা দরকার একটা দেশ পরিচালনার জন্য রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া দেশ পরিচালনা হতে পারে না। কিন্তু আমাদের দেশ পরিচালনার জন্য কয়েকজন রাজনৈতিক ব্যক্তি আছে যে তারা দক্ষ, তারা যোগ্য দেশ পরিচালনার জন্য? এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। রাজনীতিতে দেশপ্রেমিক, যোগ্য এবং দক্ষ নেতৃত্বের অভাব ও দুর্নীতির অনুকূল পরিবেশের সহায়ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে আমাদের আসলে সৎ, দক্ষ এবং যোগ্য ব্যক্তি দরকার, কিন্তু আমাদের দেশ তথা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে রাজনীতিতে যেসব ব্যক্তি আজকে জড়িয়ে পড়তেছে, বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতেছি তারা অদক্ষ, তারা অসৎ এবং তারা নানান অপকর্মে লিপ্ত। কিন্তু রাজনীতি ব্যক্তিরাই দেশ পরিচালনা করে থাকে, আমাদেরকে পরিচালনা করে থাকে। তারা যদি দক্ষ না হয়, তারা যদি যোগ্য না হয়, তারা যদি সৎ না হয়, তাহলে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে? এই জন্য রাজনীতিতে দক্ষ এবং যোগ্য ব্যক্তির অভাবের কারণেই আজকে আমাদের দেশে তথা পৃথিবীতে এবং সারা বিশ্বে দুর্নীতি বেশি হচ্ছে। দুর্নীতিবাজদের কোনো মানবিকতা এবং দেশপ্রেম থাকে না, অর্থাৎ যারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাদের মধ্যে কোনো মানবিকতা, তাদের মধ্যে কোনো দেশপ্রেম থাকে না। আমাদেরকে বুঝতে হবে আমাদের এই মানব জন্ম, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে মানুষ ও পশুর মধ্যে যে তফাৎটা, সেটা হচ্ছে পশুও কিন্তু একটা প্রাণী, মানুষও প্রাণী। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এই জায়গায় যে মানুষের দুইটা বৃত্তি রয়েছে, সেটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তি, একটা জৈব বৃত্তি। আর পশুদের ক্ষেত্রে শুধু তারা প্রাণী বটে, কিন্তু তাদের বৃত্তি হচ্ছে একটা, শুধু জৈব বৃত্তি আছে। বুদ্ধিবৃত্তিটা তাদের ক্ষেত্রে অনুপস্থিত, তাদের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিটা থাকে না। তা আমরা যে মানুষ, আমরা যে বুদ্ধিবৃত্ত প্রাণী, তাহলে আমরা যদি বুদ্ধিটা, আমাদের যদি মানবতা, আমাদের যদি মানবিকতা আমরা যদি না দেখাই, তাহলে তো আমাদের মানব জন্মটা সার্থক হবে না। এই জন্য এখানে বলা হচ্ছে যে আসলে রাজনীতিতে যে সকল ব্যক্তি আসতেছে এবং যারা দুর্নীতিতে জড়িয়ে পড়তেছে, তাদের মধ্যে দেশপ্রেম এবং মানবিকতা থাকে না। তারা মানবিকতা বিপর্যয়ে নেমে আসে, তাদের মধ্যে মনুষ্যত্ব কাজ করে না। তাহলে আমাদের অবশ্যই কিন্তু আমাদের মনুষ্যত্বটাকে জোর দেওয়া প্রয়োজন। আমাদের মানব ধর্মটাই হচ্ছে আসল ধর্ম। আমাদের যদি মানব ধর্ম যদি বিলীন হয়ে যায়, তাহলে আমাদের আর অন্য কোনো ধর্ম কাজে আসে না। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আমি মানুষ, আমার মানব ধর্মই আসল ধর্ম। এই ধর্মে আমি দীক্ষিত হয়ে এবং আমি মানব জন্মটাকে সার্থক করার জন্য অবশ্যই আমাকে কি সৎ পথে, সঠিক পথে পরিচালিত হতে হবে। অনেক সময় মানুষ ব্যবসায়িক বেশি লাভের আশায় দুর্নীতি পরায়ণ হয়ে পড়ে। অনেক সময় মানুষ দেখা যাচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে যে অনেক লাভের আশায় পণ্য মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে, অর্থাৎ তাদের অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট, দেশের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে। এটা হচ্ছে একটা দুর্নীতির কারণ। ধর্মীয় নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজে দুর্নীতি বাড়িয়ে দিতে পারে। সর্বোপরি সবশেষে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে ধর্মীয় নৈতিক মূল্যবোধের কথা বলা হচ্ছে, অর্থাৎ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছাড়া আমাদের সমাজ থেকে কখনোই দুর্নীতি দূর করা যাবে না। এই জন্যই বলা হচ্ছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় যখনই হবে, যে ব্যক্তি ধর্মীয় নৈতিক মূল্যবোধের অবক্ষয় হবে, সেই ব্যক্তি কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব দুর্নীতির প্রভাব ও প্রতিরোধ, অর্থাৎ দুর্নীতির প্রভাবে আমাদের সমাজ কিভাবে ধ্বংসের মুখে যাচ্ছে এবং এর থেকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব। সমাজ জীবনে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী। যে সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, সে সমাজে একে অন্যের দ্বারা প্রতারিত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে সমাজ জীবনে দুর্নীতির ক্ষতিকর প্রভাব হচ্ছে সুদূর প্রসারী, অর্থাৎ যে সমাজে দুর্নীতিতে ছেয়ে গেছে, সেই সমাজে কখনোই কি উন্নতি আসা সম্ভব নয়। এজন্যই বলা হচ্ছে, এবং এই সমাজে কি হয়, তখন এক ব্যক্তি অন্য দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং প্রতারিত হয়ে থাকে এবং সমাজ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। দুর্নীতিবাজও অন্যের দুর্নীতির শিকারে পরিণত হয়, অর্থাৎ দুর্নীতিবাজ যে ব্যক্তি দুর্নীতি করতেছে, সেই ব্যক্তিও অন্যের দুর্নীতির শিকারে পরিণত হয়। এখানে বলা হচ্ছে যে আসলে
দুর্নীতি কিন্তু একটা ব্যক্তি পরিচালনা করতে পারে না। এই দুর্নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপ টু বটম অর্থাৎ নেক্সট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যে সমস্ত ব্যক্তি জড়িত সকলেই কিন্তু দুর্নীতিবাজ। ন্যায্য অধিকারের বঞ্চনা, দুর্নীতি প্রবণ সমাজের চিত্র, অর্থাৎ আমাদের সমাজে আমাদের মানুষের যে ন্যায্য অধিকার, আমাদের পাবলিক, দেশের জনসাধারণ আমাদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার থেকে যখন আমরা বঞ্চিত হব তখনই কিন্তু আমাদের সমাজে যে দুর্নীতির চিত্রটা এটা প্রতিফলিত হয়। চাকরি জীবনের সদরবৃত্তি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ এবং পদোন্নতি পায় তাহলে সমাজের যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এখানে বলা হচ্ছে যদি চাকরির ক্ষেত্রে ঘুষের বিনিময়ে টাকা দিয়ে, অর্থ দিয়ে যদি চাকরি নেওয়া হয় কিংবা অযোগ্য ব্যক্তিরা যদি পদোন্নতি পেয়ে আমাদের দেশের আজকে যে সমস্ত প্রধান কিছু ব্যক্তিগণের চেয়ার হয়েছে সেই সমস্ত চেয়ারে যদি দুর্নীতিবাজরা পৌঁছে যায় তাহলে এখানে কিন্তু যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু আস্তে আস্তে হতাশায় ভুগতে থাকে, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এজন্য বলা হচ্ছে যে সমাজে যারা অযোগ্য তারা যদি কখনো নিয়োগ পায় এবং পদোন্নতি পায় তাহলে সমাজের যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং তারা হতাশায় ভুগতে থাকে। দুর্নীতির কারণে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। যে সমাজে দুর্নীতি ছেয়ে যাবে সেই সমাজে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে না। মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে, ফলে যোগ্যদের প্রতিভা বিকশিত হয় না। অর্থাৎ যখন দুর্নীতিতে সমাজ ছেয়ে যাবে তখন মানুষকে হতাশায় ভুগতে থাকে এবং ন্যায্য বিচার প্রতিষ্ঠা হয় না, এবং তখন সমাজের যে আসল বিকাশ, মানুষের যে যোগ্য ব্যক্তিদের আসল বিকাশ, সেই বিকাশটা বিকশিত হয় না, তাদের প্রতিভায় ব্যাঘাত ঘটে। সৃজনশীলতা ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ আমাদের সমাজে যে নতুন নতুন সৃষ্টিশীল জিনিস আছে সেই সৃজনশীলতা আস্তে আস্তে কমে যায়। এটি দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতিবন্ধক, অর্থাৎ এটা দেশের উন্নয়নের জন্য এবং প্রবৃদ্ধির জন্য প্রধান অন্তরায়। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যাপক গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন। অর্থাৎ এই দুর্নীতি থেকে দুর্নীতিকে সমাজ থেকে দূর করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যাপক গণসচেতনতা জাগিয়ে দিতে হবে এবং সামাজিক আন্দোলনটা আমাদেরকে জোর দিতে হবে। আর এর প্রধান হাতিয়ার হলো গণমাধ্যম। অর্থাৎ আমরা যদি গণসচেতনতা চালু করি, গণসচেতনতা জাগিয়ে তুলি, সামাজিক আন্দোলন জাগিয়ে তুলি, তাহলে সামাজিক আন্দোলনটা আমাদের আজকে মিডিয়ার কথা বলা হচ্ছে, গণমাধ্যমের কথা বলা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা আসলে এর সঠিক যে ব্যাখ্যা, এটা ব্যাখ্যা করা যেতে পারে। গণমাধ্যম যদি সঠিকভাবে পরিচালিত হয়, গণমাধ্যম কর্মীরা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তাহলে সমাজ থেকে দুর্নীতি চিরতরে বিদায় হবে। এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি গণমাধ্যম সোচ্চার হয়, গণমাধ্যম যদি চায় যে এই দুর্নীতিবাজ ব্যক্তিকে আমরা ধ্বংস করব, তাহলে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে, গণমাধ্যম কর্মী ব্যক্তিদের মাধ্যমে, তাদের বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের মাধ্যমে আজকে আমাদের সমাজ থেকে এই দুর্নীতি চিরতরে বিদায় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কথা বলা বাহুল্য যে আজকে আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং উনি ওনার নীতিতে অটল, এবং উনি সবসময় একটি কথা বলা যাচ্ছেন যে আসলে সেটা আমার দলের হোক বা অন্য যে কোনো দলের হোক, দুর্নীতিবাজদের কোনো দলেই তারা সদস্য হতে পারে না, দুর্নীতিবাজ কোনো দলের সদস্য হতে পারে না। তাহলে এই মাননীয় প্রধানমন্ত্রী কথাটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের যে কথাটা আমি একটু আগে বললাম যে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে এগিয়ে আসতে হবে, এবং গণমাধ্যম কর্মী যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের যদি সমাজ ব্যবস্থার আসল চিত্র তুলে ধরে, তাহলেই কিন্তু আমরা এই দুর্নীতিকে আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে তথা সারা বিশ্ব থেকে আমরা দুর্নীতিকে চিরতরে বিদায় করতে পারবো, এবং সমাজে আমাদের সেই সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হবে যে সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা দিন দিন উন্নতির পথে এগিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তোমরা বাসায় বসে থেকে এটা অবশ্যই ভালো করে দেখবা। আমি এটা ছেড়ে দিয়েছি, এটা ভালো করে দেখবা, পড়ে নিবা, এবং আমি আগামী ক্লাস থেকে তোমাদের রিভিশনে চলে যাব, নৈর্ব্যক্তিক এবং প্রশ্নোত্তর করবো। আজকে ক্লাসে তোমাদের সকলকেই ধন্যবাদ।